ইন্টার ক্লাস শুরু হওয়ার পর নতুন নতুন বন্ধুদের গ্রুপ তৈরি হয়। এখানে সেখানে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো হয়, সাথে কলেজের ক্লাস, প্রাইভেট সব মিলিয়ে অনেক ব্যস্ততা। এর মাঝে রোজা আসলো। একদিন এক বন্ধুর বাসায় ইফতারের দাওয়াত। আমাদের 7 বন্ধুর মধ্যে 2 জন হিন্দু। তারাও সবসময় আমাদের সাথে সব ইফতারের খাওয়া দাওয়াতে থাকত। এদের একজন উজ্জ্বল, তার বাসায় ইফতারের দাওয়াত দিল। আমরা সবাই গেলাম। উজ্জ্বল তার বাসায় অভ্যর্থনা জানালো। বাসায় ঢুকতেই বুঝতে পারলাম রান্নার আয়োজন বেশ ভালোই হয়েছে, বেশ ভালো ঘ্রাণ আসছে। আমরা সবাই গল্প করছি। এর মধ্যে উজ্জ্বলের মা আসলো। আমরা গল্প থামালাম আন্টির সাথে পরিচিত হওয়ার জন্য। আমরা 3টা সোফায় ভাগাভাগি করে বসেছিলাম। উজ্জ্বল আন্টির ডান দিকে বসা বন্ধুদের একে একে পরিচয় করিয়ে দিচ্ছিল, কিন্তু আমার কানে তাদের কথার কিছুই ঢুকছিল না। কারণ এই বয়সেই আন্টির মায়াকারা চেহারা কেন জানি না মনে হলো আন্টির অনেক কম বয়সে বিয়ে হয়েছে। কারণ এক ছেলে ইন্টারে পড়ে, সেই হিসাবে আন্টির চেহারায় এখনও তেমন বয়সের ছাপ নেই। খুব বেশি হলে 37-38 বয়স হবে। আমি ছিলাম আন্টির বাম পাশে, উনি আমার সামনে দাঁড়ানো। বাকিদের সাথে পরিচিত হচ্ছেন। আন্টির চুলগুলো পনিটেল করে বেঁধেছেন। তার ফর্সা চেহারার সাথে বেশ মানিয়েছে। চোখ ফেরানোর দায়, কিন্তু চোখ ফেরাতেই হলো, কারণ আমার সাথে পরিচয়ের পালা আসছে। চোখ নামাতে যাব এমন সময় চোখ চলে গেল তার কোমরের দিকে। তার ব্লাউজ এবং শাড়ির কুচির মাঝের দূরত্ব 1 হাত তো হবেই। মসৃণ ফর্সা পেটের কোমর, কোমরের নিচের দিকে যে খাঁজ আছে তারও প্রায় 3 আঙুলের নিচে পড়েছেন শাড়িটা। সেই হিসাবে নাভির প্রায় 5 থেকে 6 ইঞ্চি নিচে। আমার বুকটা থকভক করে উঠল। এরকম সুন্দরী নারীর নাভি দেখতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি নাভি দেখার জন্য বেকুল হয়ে গেলাম। রোজার সংযমের কথা একদমই মাথায় ছিল না। আর এমন সময় হঠাৎ খেয়াল করলাম আন্টি আমাকে বলছে, আর এই সালমান খানটাকে? আমার হঠাৎ ঘোর ভাঙল। বুঝতে পারলাম আমাকেই বলা হয়েছে কথাটা, কিন্তু যা বলার উজ্জ্বলই বলল, ও রাফি আমাদের বডি বিল্ডার। সালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমি ভালোই, তুমি? এই মুহূর্তে একটু অধৈর্য আন্টি, কখন আজান দিবে যা খুশবু আসছে ভেতর থেকে। আন্টি খুব সুন্দর করে হাসলেন। আমি এক ফাঁকে তার পেটের দিকে এক মুহূর্তের জন্য তাকালাম। শাড়ির ভেতর দিয়ে নাভি উকি দিচ্ছে কিনা দেখলাম, কিন্তু হতাশ হতে হলো, কারণ খুব আবছাভাবে দেখা যাচ্ছিল ভেতরটা। তবে আমি নাভিটা বুঝতে পারলাম, কারণ ফর্সা পেটের মাঝে গোলাকার কালো একটা ছায়া ছিল। বুঝলাম এটাই তার নাভি। তবে এত আবছাভাবে দেখে মন খরল না, আমার একদম পরিষ্কার দেখা যায়। আন্টি আমাকে জিম করা সম্পর্কে জিজ্ঞেস করলেন, আর একটু হাসলেন। আমিও একটু হাসলাম। আমি আন্টির এসএসসির পরপরই জিম শুরু করি। মানে কলেজের কো এডুকেশনের প্রস্তুতি আর কি, পার্টে থাকার জন্য। হাসতে হাসতেই করলাম কথাগুলো। আন্টি এবার আরও সুন্দর করে হাসল। তাই এসব ভার্সিটিতে গিয়ে ইচ্ছামতো করো, আগে জীবন গঠন করো, এটাও মাথায় আছে আন্টি। আমি অলরাউন্ডার হতে চাই। সেই হৃদয়কারা হাসির সাথেই বলল আন্টি, এই আয়, খাবারগুলো এনে দে, উজ্জ্বলকে বললেন তিনি। তোমরা সবাই হাত মুখ ধুয়ে নাও। এই বলে তিনি ভেতরে গেলেন। আমি বুঝতে পারছি আমি একটা ইমপ্রেশন তৈরি করতে পেরেছি। আন্টির সাথে কথা বলার এখন খুব একটা সমস্যা হবে না। নাভি দেখতে হলে আমাকে অবশ্যই বাম পাশের আঁচলের পাশ থেকে দেখতে হবে। আন্টি যখন ইফতার এনে টেবিলে রাখবে, ওই সময়টা সবচেয়ে ভালো সুযোগ। সবাই একে একে ফ্রেশ হয়ে আসলো। সবার শেষে আমি ফ্রেশ হতে গেলাম। বাথরুম থেকে রান্নাঘর স্পষ্ট দেখা যায়। দেখলাম আন্টি টুলে বসে প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। আর আন্টির পিছনের কোমর দেখতে পেলাম। এত সুন্দর বিট, ব্লাউজ লোকাট, পিঠের অর্ধেকটাই দেখা যাচ্ছে। আর কোমরে তো আছেই। সংযমের বাঁধ ভেঙে আমার মহাশয় দাঁড়িয়ে যেতে লাগল। বন্ধুর মাকে দেখে
উজ্জ্বলের বাবা এরকম অপসরীকে এতদিন ধরে পড়ছে ভেবেই ঈর্ষা হল। আন্টি পাত্র থেকে খাবার ডান পাশে প্লেটে নিচ্ছে। প্লেট একটু নিচে থাকায় ওনাকে একটু নিচু হয়ে রাখতে হচ্ছে। এবার আন্টির ডান দিকে জাদু দেখলাম। এতক্ষণ ধরে বারবার নিচু হয়ে খাবার রাখার কারণে আঁচলটা বুকের কিছুটা নিচে নেমে গেছে এবং সেই সুযোগে তার লোকাট ব্লাউজ এবং ব্লাউজের নিচে দুই বুকের প্রায় 1/3 এবং মাঝখানে একটা গভীর খাঁজ এখন উন্মুক্ত। আমি মুখ ধুতে ধুতে মন্ত্রমুগ্ধের মতো এই দৃশ্য দেখছি এবং আমার মহারাজ তার এতদিনের সংযম ভেঙে এখন সম্পূর্ণ খাড়া। প্যান্টের উপর একটা তাঁবু হয়ে গেছে। আমার পাশ দিয়ে উজ্জ্বল প্লেট নিয়ে গেল। আমার কি হলো জানি না। আমি সোজা আন্টির দিকে এগিয়ে গেলাম। আমার কানে তখন আর কোনো শব্দ আসছিল না। সবকিছু তোয়াক্কা বাদ দিয়ে আমি সোজা আন্টির কাছে এসে গেলাম। যাই ঘটুক না কেন, আন্টি নিশ্চয়ই কাউকে কিছু বলবে না। কি ঘটবে আমি জানি না। আমি আন্টির একদম কাছে চলে গেলাম। আন্টিও খাবার প্লেটে রাখতে রাখতে হঠাৎ খেয়াল করল তার খুব কাছে কেউ একজন এসেছে। তিনি মুখ তুলে তাকালেন, কিন্তু ততক্ষণে আমি ওনার গাল দুটো শক্তভাবে ধরে নিয়েছি। ওনার নিঃশ্বাস আটকে যাওয়া শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। আর ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগে ওনার দুই ঠোঁটকে আমার দুই ঠোঁটে আবদ্ধ করলাম। মহাকাল যেন থমকে দাঁড়ালো। বোন, আমি এত হালকা হয়ে গেলাম মনে হলো যেন বাতাসে ভাসব। আন্টির মিষ্টি চেহারার মতোই ঠোঁটটাও খুব মিষ্টি। আন্টি শখ খাওয়ার মতো করে কেঁপে উঠলেন। এদিকে সময় খুব মূল্যবান। একটু দেরি হলেই সবকিছু শেষ হয়ে যেতে পারে। তাই দেরি না করে আমি দ্রুত আন্টির ঠোঁট দুটো দুবার চুষে নিলাম। এরপর ঠোঁট ছেড়ে সোজা বুকের দিকে এগিয়ে গেলাম এবং খাজে মুখ গুজে দিলাম। একবার খাজে আর একবার করে বুকের অনাবৃত অংশে চুমু খেলাম। দ্রুত এগলামও নাভির দিকে। আঁচলে হাত রাখলাম, কিন্তু এবার আন্টি সমবিত ফিরে পেয়ে আমাকে একটা ঝাটকা দিল। আঁচল হাতে থাকা অবস্থাতে আমি পিছনে সরে গেলাম। ফলাফল শাড়ির থেকে আঁচল খুলে চলে এলো। আরেকটা বিস্ফোরণ যেন। আন্টির বুক, পেট সব অনাবৃত হয়ে গেল। আমি দেখতে পেলাম বুকের খাঁজ, মসৃণ ফর্সা পেট আর পেটের নিচের দিকে কালো কুচকুচে গোলাকার 1 ইঞ্চি বা আধা ইঞ্চি উপকৃত আমার চোখের সামনে চলে এলো। আমার এ জীবনে দেখা সবচেয়ে সুন্দর নাভির দিকে আমি অপলক চেয়ে রইলাম। আন্টির ধাক্কা আমার জন্য সাপে বর হয়ে গেল। আন্টি একটামে আঁচলটা আমার হাত থেকে বের করে নিল আর খুব দ্রুত আবারও ঢেকে দিল। আর তখনই তার চোখ গেল আমার প্যান্টের তাঁবুর দিকে। তিনি একটু দেখে দ্রুত চোখ নামিয়ে ফেললেন। সেই চোখে কোনো রাগ নেই, আছে শুধু লজ্জা। আমিও সমবিক ফিরে পেলাম। কেউ কিছু টের পায়নি। কতগুলো সময় কেটেছে তার মধ্যে জানি না। শুধু জানি
জীবনের সবচেয়ে সাহসী কাজটা কোনো ঝামেলা ছাড়াই শেষ করলাম। নো রিস্ক, নো গেইন। পেছনে হাসাহাসি শব্দ পাচ্ছে। আমি 3টা বাটি নিয়ে রওনা দিলাম। বাম হাতে 2টো বাটি নিলাম। কোনো ঝামেলা ছাড়াই টেবিলে পৌঁছালাম। এই ব্যাগ। খাওয়ার সময় সব সময় আগে আগে। আমাকে আসতে দেখে বলল, জুয়েল ভালোই বলেছে। এইমাত্র যা যা খেয়ে আসলাম, কি কি বানিয়েছে দেখ বেটা। তুই কেন আনতে চাচ্ছিস? আরে ধুর, বাকিগুলো নিয়ে আয়। যা। উজ্জ্বল আনতে গেল। আর আমি মনে মনে ভাবলাম, এরকম ডাসামাল সামনে থাকতে তুই সামলাস কিভাবে ভাই? এই ঠোঁট আর বুক তো উজ্জ্বলও খেয়েছে ছোটবেলায়। আর ওর বাবা আর কেউ কি খেয়ে? উজ্জ্বলের মায়ের গায়ের গন্ধটাতে আমি আবিষ্ট হয়ে রইলাম। রোজা তো ভেঙে চুরে খান খান হয়েছে ততক্ষণে। আন্টির জন্য রোজা ভাঙতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আমি আস্তে ধীরে উঠে বাথরুমে গেলাম। এত কিছুর পর আর থাকা যাচ্ছে না। আমি কল্পনা করলাম, আন্টি সম্পূর্ণ বিবস্ত্র। উপরের অংশের ছবি তো মনে গাঁথাই ছিল। নিচের অংশটাও কল্পনা করে নিলাম। আন্টিকে কুসুম করে করে আদর করছে, আর আন্টি যন্ত্রণায় কেঁপে কুপে উঠছে। নরম শরীরটাকে কল্পনায় ফেলে দিতে লাগলাম আমার দরবারে নিয়ে। সবাই ইফতারের টেবিলে বসলাম। একটু পরেই আজান দিল। আমার দোয়া পড়া শুরু করলাম। তবে আমি দোয়ার পরে ছোট্ট একটা প্রার্থনা করলাম। আন্টির ধানি জমিতে আমি যেন বীজ রোপণ করতে পারি। তখনও জানতাম না যে মহান আল্লাহ আমার এই প্রার্থনা কবুল করবেন। ধীরে ধীরে আসছি সেই ঘটনায়। একটু পরে আন্টি এসে জিজ্ঞেস করল, খাবার কেমন লাগছে? সবাই প্রশংসা করল। আন্টিকে দেখেই বোঝা যাচ্ছিল তার ভেতর কীরকম একটা ঝড় বইছে। তবে আমি ছাড়া আর তাকেও বুঝবে না বলে মনে হয়। তার হাসিটা এখনও আছে যেন কিছুই হয়নি। আমি বললাম, আন্টি, জাস্ট অসাধারণ। মনে হচ্ছে যেন বেহেশতে আসছে। বলেই আমি আন্টির দেখেছে মৃদু কিন্তু অর্থপূর্ণ হাসি দিলাম। আন্টিও হাসল। একটু আগেই আমার হাতে কচুকাটা খেয়েছেন, কিন্তু তারপরও নরমাল আচরণ করতে হচ্ছে। ছেলের বন্ধু বলে কথা। এটা তো আর যে সে স্ক্যান্ডেল না। ছেলের মান সম্মানও এর সাথে জড়িত। যদি কোনোভাবে ছড়ায়, উজ্জ্বলের মায়ের ঠোঁট আর বুকের স্বাদ নিয়েছে তার বন্ধু রাফি, তাহলে তার গলায় দড়ি দেয়া ছাড়া উপায় থাকবে না। সব দিক থেকেই আমি সুবিধাজনক অবস্থাতে। শুধু আন্টিকে একটু একা পেতে হবে, বাকি কাজ সহজ। আন্টিকে খুব একটা চালাক মনে হচ্ছে না। একটু বাজাতে জানতে হবে। এরপর যেভাবে বাজাবো সেভাবেই বাজবে। জয় আমার হবেই। আপনি বসেন না কেন আমাদের সাথে? না না, তোমরা নিজেরা নিজেরা খাও। আঙ্কেল কোথায় আন্টি? সে টিউশনে গেছে। আস্তে আস্তে 9টা বাজবে। আন্টি ভেতরে চলে গেল। আমি তার কোমর আর পিঠ আবার দেখলাম। এবার আন্টির আঁচল হাতের বাঁশ দিয়ে ফেলে রাখা, আর পিঠ দেখা গেল না। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আন্টি এসে হামিল দিয়ে গেল। তবে এবার আগের মতোই আঁচল কাঁধে আছে। স্বাভাবিক হাতের পাশে ছড়িয়ে দিল প্লেট। রাখার সময় আবার না, আঁচল খসে পড়ে। তখন পুরোই বেইজ্জত হতে হবে। আমি সতর্ক হয়ে গেলাম এবং আন্টি টেবিলে প্লেট রেখে যাওয়ার সময় পেটের সামনের আঁচল সামনের দিকে ভাঁজ হয়ে গেল এবং ডান দিকে বসার কারণে শুধুমাত্র আমি। সেই উপবৃত্তটি আবার দেখলাম।